ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির, মহাপরিচালক ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জোনাল সেটেলমেন্ট স্যার এবং অন্যান্য উপস্থিতি। আসসালামু আলাইকুম। আপনারা আসলে দীর্ঘক্ষণ ধরে আপনারা স্যারদের মতামত শুনেছেন এবং আপনারা মতামত দিয়েছেন। আপনারা আসলে জানেন আমাদের ভূমির কাজটি বাংলাদেশের যত কাজ আছে সবচেয়ে জটিল কাজটি হলো আমাদের ভূমি, এবং আমাদের নানান স্তরে এটার নানান ধরনের জটিলতা আছে। এবং আমাদের আলোচনা আপনারা উঠে এসেছেন আমাদের রেকর্ড, যেমন আমরা মূল এখন কিন্তু ঠাকুরগাঁ চলছে আমরা এসএ রেকর্ডে। এই এসএ রেকর্ডে 50% হচ্ছে আমাদের কাছে রেকর্ড নাই। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে তাহলে কিভাবে হবে, স্যার উত্তর দিয়েছেন যে আমাদের সিএস থেকে আসবে, সিএস থেকে এই রেকর্ডে ধারাবাহিকতা আসবে এবং এরপরে আমাদের প্রমাণ হবে। এরপরে আপনারা বিক্রি করেছেন এসএ রেকর্ডে, সিএস এর মূল রেকর্ড থেকে কতটুকু বিক্রি করলেন সেভাবে আসবে। নানান ধরনের জটিলতা আছে, এবং তবে এই জটিলতাটার মানে মূল সূত্রপাতটা কিন্তু আমার নিজের মধ্যে। আপনারা যদি নিজেকে প্রশ্ন করেন, সূত্রপাতটা আপনার দাদার সম্পত্তি, আপনারা আপনার দাদার 5 সন্তান, 5 ছেলে 4 মেয়ে, আপনি হিসাব করে দেখেন ওইটার মধ্যে কয়টা ব্যত্যয় ঘটেছে। সেই ব্যত্যয়গুলি আমার সরকারি রেকর্ডে প্রতিফলিত হয়েছে, সেগুলো দলিল অফিসে প্রতিফলিত হয়েছে, সেটার নাম জারি হয়েছে, এখন চূড়ান্ত পর্যায়ে সেটা রেকর্ডে আসছে। একটা খতিয়ান নিয়ে দেখেন তো আপনার 37টা প্রবলেম আছে। সেই প্রবলেমে আপনার কাছে এখন আমার জরিপের লোক যাবে, আপনাকে মাইকিং করলো আপনি আসেন, আপনার এই মোজা এই রোডে হয়তো মাইকিং করলো যে আমরা অমুক তারিখ থেকে অমুক তারিখ আসলাম। এখন আপনি আসলেন না, ওই 7 দিনের মধ্যে 7 দিনই আপনি থাকলেন না। আমার তো ওই 7 দিন ওই ওনারা ওই কাজটা করলো, এরপরে আপনি এসে বললেন যে আমি ঠিক আছে আমি এর পরের সপ্তাহে আসবো, আমি অন্য মোজায়। ওই সপ্তাহে আপনি থাকলেন না, আপনি থাকলেন, আপনার 3 ভাই আসলো, 4 বোন আসলো না, আপনারা নিজেদের ঝামেলা জটিলতা মিটালেন না। ওই জোরে আমার কি সেটেলমেন্ট অফিস কি আজীবন এখানে বসে থাকবে? তারা তো জরিপের নির্ধারিত টাইম আছে। নিজের দিকে আমরা যদি একটু তাকাই, আমি যদি আমার দিকে তাকাই, আমাদের বাড়ির যে আমার সেই ছোটকাল ক্লাস 5 থেকে আমি ঢাকায় থাকি, আমি দেখেছি ক্লাস 5 থেকে আজ পর্যন্ত অন্তত 13টাই দিয়ে আমার বাবা বাড়িতে গেছে। কেন গিয়েছে? জমির মাপ হবে। আজ পর্যন্ত মাপতে দেখিনি, খালি মাপ হবে। এরপরে আমরা এক পর্যায়ে যখন আমি মাস্টার্সে উঠছি, বাবা এই জমির মাপ হয়ে গেছে, তুমি আর ঈদ মিস করার দরকার নেই। বাবা যায় তো চাচা যায় না, চাচা যায় তো ফুফা যায় না, ফুফা যায় তো খালা যায় না, খালা যায় তো অমুক যায় না। মেইন কথাটা হচ্ছে, আমি মেইন যে জায়গাটা আপনাদের ফোকাস করতেছি, আমাদের আপনার যত অভিযোগ করছেন এই সবগুলো অভিযোগই সত্য, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। প্রশ্নটা হচ্ছে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আপনাকেও বলি, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, এই যে এই রাস্তাটা বের হয়ে গেল এখান থেকে, এই রাস্তা কোথায় ছিল? এটা তো একটা স্কুল, তাহলে আপনারা পাড়া প্রতিবেশী সবাই ছিলেন, তাহলে স্কুলের রাস্তা এই দিক দিয়ে অন্য দিক দিয়ে হওয়ার কথা, এখান দিয়ে কেন হবে? আমরা সবাই তো ভালো, ভালো তো শেষ নেই, কিন্তু রাস্তাটা এই দিক দিয়ে হয়ে গেছে, যদি ধরুন আর অভিযোগ সত্য। আবার আমরা অনেক সময় বলি আমি হ্যারাস হচ্ছি, আমি হ্যারাস হচ্ছি, আমি হ্যারাস হচ্ছি। আমি আমার কাছে আসেন, দেখলাম যে উনি সবাইকে হ্যারাস করছে। আমি বলছি যে আমি হ্যারাস করছি, আমি হ্যারাস হয়ে যাচ্ছি স্যার, আমি শেষ। আমি বলি থামেন, আপনার শেষ হওয়ার কিছু না, আমি আসি, আসেন, মুশকিল আসান করে দেবো। আর সেদিকে ওনার কিছুই নেই, কিন্তু উনি দখলে আসে। আমি যে দয়া করে 36 বছরের ভাড়া প্রতিপক্ষকে দিয়ে আমি চলে যাব, নাহলে আমরা তো কবরে যাইতে হবে, 3 হাতের মধ্যে যেতে হবে। বাস্তবতা অনেক কঠিন, অন্তত জমির ক্ষেত্রে। মাঝে মাঝে আমি বলি আসলে বাংলাদেশে আমাদের কারো হাতে জমি থাকা উচিত না, জমি একজনের হাতে থাকা উচিত, সরকারের হাতে থাকা উচিত। আপনি বাড়ি করবেন, আপনাকে বলবেন যে ঠিক আছে এই জায়গায় বাড়ি করে থাকেন, ফ্যাক্টরি করবেন, ওই জায়গায় ফ্যাক্টরি করেন। বাংলাদেশে দেখেন কারো 1200 একর, কারো 1300 একর, কারো 1400 বিঘা আছে, আছে না? নামেবে না। প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় ঠাকুরে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন এই যে আমাদের জরিপ কত দিন ধরে এখানে জরিপ হয় নাই। আমি আসার পরে একটাই মাননীয় মন্ত্রী মোদী বলছে স্যার আমাদের এখানে জরিপ করাই দেবে, জরিপ করাই দেবে। এই যে দেখছেন দ্রুত আমরা কত ফলাফলটা পেয়েছি, গত 17 বছর আমরা পাইনি। এখন মেইন যে প্রবলেমটা আমরা দেখি সেটা হলো যে বারবার এখানে ঠাকুরগাঁও মানুষ হচ্ছে আমাদের এলাকার শিক্ষার হারটা কমে গেছে। আমার ভাইকে আমি কেন সম্পদ দিচ্ছি না, বোনকে আমি কেন সম্পদ দিচ্ছি না, বোনের কেন আমি পৌরসভায় নিজের 3 হাত ঠেলতেছি, 1 হাত ঠেলতেছি। আপনার এখানে বিল্ডিং গুলো দেখেন, একটাও ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে। আমরা সবাই তো নামাজ পড়ছি, সবাই টুপি দিচ্ছি, সবাই শুক্রবারে মসজিদে যাচ্ছি, আবার বলছি আমরা সবাই ইমানদার। কিন্তু আমি তো আপনার ঠাকুরকে প্রমাণ করে দিব, আমার পৌরসভা থেকে যতগুলা আপনার ওই প্ল্যান পাস হচ্ছে, একটা বাড়ির প্ল্যান অনুযায়ী হচ্ছে না। তাহলে ওই জায়গায় কে বাধা দিচ্ছে? ওই জায়গায় কি আমার সেটেলমেন্ট অফিসার কে বসে ঘুষ দেন? সেটেলমেন্ট অফিসার কে বসে রয়েছে, আপনি ঘুষ দেন? আপনার তো ঠিকই, আপনি দোতলা তোলা করে 3 তলা আপনার যে সাংসদটা
আপনার প্রতিবেশীর ওদিকে আপনি 1.5 মিনিট ঠেলে দিচ্ছেন, আমার রাস্তায় নিয়ে আসতেছেন, আমি তো রাস্তা করতে পারছি না। এখন আপনি বলবেন যে আপনি জেলা প্রশাসকে আমাকে অভিযোগ দিচ্ছেন কেন? তো আমি যে অভিযোগ দিতে হবে, কারণ আমি তো প্রত্যেকদিন এসে বুলডোজার নিয়ে বসে থাকতে পারবো না, কারণ আমি তো আপনার এখানে জমির কাজ করছি, আমি তো আমার শিক্ষার কাজটা করছি। কথা হলো আমি প্রশ্ন যে জায়গায় আপনাদের উপস্থাপন করছি, আজকে হাতিপাড়া স্কুলে এসেছে, মানে এই স্কুলে এসেছে এই উপলক্ষে, কিন্তু অন্য উপলক্ষে আমার ছিল। আমি এখানে হেড স্যারকে বলেছি যারা প্রি টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে সবাইকে কোচিং করান শনিবারে, টাকা আমি দেব, টিচারের বেতন আমি দেব, টাকা কোথেকে আসবে আমি দেব। আজকে এসে দেখেন প্রত্যেকটা মেয়ে আসছে, একটা ছেলে আসে, 18টা ছেলের একটা কোচিং করতে আসবে, এবং এই 18টা ছেলে ফেল করেছে, এরা টেস্টে ফেল করবে, এবং আপনারাই আসবেন আইসা এখানে লাইন দেবেন, স্যার এবারের মতো পাস করাই দেন, টেস্টে উঠাই দেন, আমাদের ছেলেমেলা কই যাবে, ওদের একটা জীবন নষ্ট হয়ে যাবে, এবং এই 18টা ছেলে আবার ফেল করবে। এই গার্ডিয়ানদের আমরা বোঝাচ্ছি আসেন, আমি তো আপনার পাশে দাঁড়াইছি, টিচার নাই, আমি টিচারের ব্যবস্থা করছি। আপনারা জানেন আজকে 100 টিচারের আমি ইন্টারভিউ নিচ্ছি, আপনাদের এখানে ম্যাক্সিমাম হাই স্কুলে ইংলিশ এবং অঙ্কের টিচার নেই, তাহলে আপনারা কি করেছেন আমি যদি প্রশ্ন করি, আপনারা তো গভর্নিং কমিটির এই যে প্রত্যেকটা স্কুলের কমিটিতে আপনাদের এলাকার লোকরাই আছে, সভাপতি সেক্রেটারি আপনারাই আছে, কিন্তু একটা স্কুলে, আমাদের একটা স্কুলে এবার জানেন যে 5টা স্কুল শতভাগ ফেল করেছে, মানে যতজন বাচ্চা পরীক্ষা দিয়েছে একটা পাস করে, এর মধ্যে একটা স্কুলে 11 জন শিক্ষক আছে, 6 জন স্টুডেন্ট আছে, সবাই ফেল। তখন যখন ডাকলাম তখন দেখলাম এই 11 জন টিচারের মধ্যে ইংলিশের টিচার, অঙ্কের টিচার একজনও নেই, ফেল তো করবেই। তাহলে আপনার এলাকার স্কুল আপনি কেন যান নাই, কেন টিচারদের সাথে আলাপ করেন নাই, বলেন নাই স্যার আপনার অঙ্ক একবার ইংরেজি একটা টিচার আমরা ম্যানেজ করি। আমি আপনাকে দায় দিচ্ছি না, এই যে আপনি এটার মধ্যে আমি, অর্থাৎ আমার এলাকায় একই অবস্থা, আমি যাচ্ছি। সেই জন্য আমরা যেটা বলছি যে স্যারের বক্তব্য বলেছেন আমাদের দিন চেঞ্জ হয়েছে, এখন গণতান্ত্রিক সরকার এসেছে, আপনারা বলেছেন যে হয়তো ওই যে রাস্তাটা যেখান দিয়ে হওয়ার কোনো একজন হয়তো চাপ দিয়েছে, কিন্তু ইনশাল্লাহ এবার বলছি, আমি এবার সব স্কুলে বলে দিয়েছি টেস্টে যারা ফেল করবে একজনে অ্যালাউ হবে না, যে সুপারিশ করবে আমি তাকে খালি 2টা কন্ডিশন দেবো, আমাকে 300 টাকা বন্ডে সই করে দিবে, যদি এই ছেলে ফেল করে স্কুলকে 10 লাখ টাকা ডোনেশন দেবে উনি, আর ওই বাচ্চার ফ্যামিলিকে 10 লাখ টাকা ডোনেশন দেবে, এরপরে সুপারিশ করতে আসে। কিন্তু বাস্তবতা হইল যে ফেল করবে কেন, টেস্ট পরীক্ষা ফেলটা করবে কেন, এই জন্য প্রি টেস্ট পরীক্ষা পরে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেকটা স্কুলে বলছি স্পেশাল কোচিং করে, যারা পারে না দরকারে প্রাইভেট পড়ান, আপনাদের গার্ডিয়ানরা তো প্রাইভেট পড়ান, ওই যে আমাদের যে টিচারের নীতিমালা অনুযায়ী প্রাইভেট পড়াতে উনি চুরি করে পড়ান, উনি 13,000 টাকা নেন, টিউশন করাইলে 4,000 টাকা নেন, তখন গার্ডিয়ানদের বলছে আপনারা স্কুলে আসেন, স্কুলের টিচারদের সাথে আলাপ করেন, সেখানে বসে দরকার হলে সেই জায়গায় 400 টাকা দেন, 300 টাকা দেন, 500 টাকা দেন। কিন্তু আপনার বাচ্চা দুর্বল, সে 13 বছরের দুর্বলতাকে 1 মাসের গ্যাপ করতে পারবে পারবে। এই জন্য মেইন যে জায়গাটা ঠাকুরগাঁয়ের ম্যাক্সিমাম কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয় শতকরা 40 জন স্টুডেন্ট স্কুলে যায় না। আমার টিচার দিয়ে তো আমি বসে আছি, তারা যায় না, তাহলে কাকে পড়াবে? এখন আপনি প্রশ্ন করবেন তাহলে টিচাররা কি করে, তো প্রশ্ন তো সব জায়গায় আছে। আমি ডিসি আমি কি করি, আমি জোনাল সেটেলমেন্টে আছি আমি কি করি, আমি সাংবাদিক আমি কি করি, আমি হচ্ছে যে বাজারে আমাদের কোন পণ্যটা আছে যেটার মধ্যে ভেজাল নেই, ওকে হাত দিয়ে বলেন তো আপনারা, তাহলে আমি ব্যবসায়ীদেরকে সব ঝুলিয়ে দেবো। আপনি বাচ্চা যে দুধ কিনে খাবেন ওটার মধ্যে ভেজাল, কি খাবেন ওটার মধ্যে ভেজাল, কলা পাকাচ্ছে ওটার মধ্যে ভেজাল, বিস্কিট বানাচ্ছেন ওটার মধ্যে ভেজাল, কোনটার মধ্যে ভেজাল নেই? আমি রাস্তা করতে যাবো, পৌরসভার অনেক রাস্তা আমার বন্ধ হয়েছে, ঠিকাদার কাজ করতে পারছে না, কারণ আপনি জায়গা আপনি ছাড়বেন না, তাহলে জায়গাকে আসমান থেকে আসবে। আপনাদের কাছে হয়তো খারাপ লাগছে, আমি ফোর্স দিয়ে কথাগুলো বলছি, কিন্তু এই যে জমি জমার ব্যাপারটি বলছি, আমরা ম্যাক্সিমাম জানি না আমার খতিয়ান কোথায়। আপনারা যে খতিয়ানে অ্যানালগেট খতিয়ানের মালিক, আপনার ভাই বোনের প্রাপ্য হিস্সা আপনি যদি বসেন ঠিক করেন, আমার সেটেলমেন্টে কাজ করতে যেখানে 10 বছর লাগে না, 1 বছরের মামলা, আমরা পারি না তো হচ্ছে আমাদের জন্য। আর যিনি বলেছেন যে আমার একটি মিসকেস আজকে আমি ঘুরতেছি 8 মাস, এই 8 মাসে আমি কিন্তু 76টা আবার মিসকেস নিষ্পত্তিও করি, এটাই বাস্তবতা। আমার স্টুডেন্ট এখানে আছে বলতে পারবে গত মাসে 12টা মিসকেস নিষ্পত্তি করেছে, আমি জানি এটা, কারণ নিশ্চয়ই ওনার কাগজের মধ্যে এমন কিছু আছে যেটা উনি দিতে পাচ্ছেন না। স্যার এটা পরে দেখবো, আপনাকে উদাহরণ দিচ্ছি, তাই হচ্ছে না এখন না স্যার, আপনাকে আমি পরে এটা শেষ করবো। আমি যেটা বলছি আমার বাস্তবতা যেটা দেখি, আমার অসংখ্য আমরা এই যে অধিগ্রহণ নিই না, অধিগ্রহণের টাকা তো আসবে, উনি জমিতে মিলে যাবে, অনেকে 17 বছর অধিগ্রহণের জায়গা নিতে পারছে না, কারণ ওনার কাগজে ঘাটতি আছে।
আমি বলছি না যে ওনার টাকা দিয়েছে, তো আমি আপনাদের বাস্তবতার কথাটা বলছি। কেন এই অফিসগুলো আমরা যেখানে ব্ল্যাঙ্কলি বলি তাদের হ্যারাস হচ্ছে, আপনি কেন হ্যারাস হবেন? উনি বলছে স্যার আমার জমি হচ্ছে যে নামজারি করে দিচ্ছে না, কেন করে দিবেন? ভাই আপনার যদি ভিটার মাটির জমি, ভিটার যেখানে আপনারা 8-10টা ভাই বোন বসবাস করেন, বন্টন দলিল ছাড়া নামজারি করে দিতে পারবে? আপনার তো একটা বন্টন দলিল করেন না, একজনও তো বন্টন দলিল করেন না, 17টা বন্টন দলিল করে হার কত? এখন আপনার জমির তো মাত্রা আছে, আপনি বাইরে ধানি জমি আছে 3 কানি 6 কানি 9 কানি, আমি দিয়ে দিলাম এক জায়গায়, আরেক ভাই আরেক জায়গায় নিল, কিন্তু আপনার শহরে যেখানে 2 কোটি টাকা জমির মালিক দাম, সেখানে তখন আপনি বলবেন স্যার বন্টন দলিল স্যার আপনি কিভাবে করলেন? তাহলে আপনি তো বলবেন আমি হ্যারাস হচ্ছি, আমি নামজারির জন্য আবেদন করতে হচ্ছে না। এখন নামজারি আবেদন 28 দিনের পর আপনাকে ইয়েস অন্য বলতে হবে, কোনো সুযোগ নাই সেটা আপনি বলতে পারেন না স্যার আমি 6 মাস পাচ্ছি, আমাকে 6 মাস ঘোরাচ্ছে, বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ ওটা 28 দিনের জায়গায় 36 দিন হতে পারে, 56 হতে পারে, যদি সেখানে আপত্তি করে কোর্টের কোনো নির্দেশনা থাকে, এখানে ডুই। কারণ আমি যেটা বলতেছি আপনাদের যেটা বুঝাইতে চাচ্ছি, আমার জায়গা জমি বাংলাদেশে যেখানে 3 জন লোক থাকার কথা সেখানে 300 লোক, বাংলাদেশে আমার যেখানে 3 জন লোক থাকার কথা 300 লোক আছে, তাহলে 300 ধরনের জটিলতা আমার সৃষ্টি হচ্ছে, এখানে জটিলতা অনেক বেশি। সুতরাং যখন আমার জমি জমার কাজগুলি শুরু হয়, আমাদের মাইকিং হবে, এভরিথিং হবে, সবকিছু হবে, কিন্তু আপনাকে নিজেকে আসলে দিল খোলা করে আগে আসতে হবে। আমার প্রতিবেশীর সাথে আমি কিভাবে সমাধান করবো? এই আপনি বলতেছেন যে ঠিক আছে আমার প্রতিবেশী আমার তাকে জমি করে বসে আছে, এখন আপনি ইয়ের সঙ্গে সেটেলমেন্টের সঙ্গে গিয়ে দিলে আমি দিব না, এটা আপনার কোনো দলিল নাই, মিউচুয়াল এগ্রিমেন্ট নাই, কিচ্ছু নাই, এখন আমার সেটেলমেন্ট হবে সেখানে কি লিখবে? আপনার জমি তো তাকে দিয়ে যাবেই, দখল দেখাবে যে দখল অমুকের, কিন্তু ইয়ে কি নাই, দলিল নাই, সেখানে ওটা লিখে দিবে। তো দেখেন আপনি যদি বলেন যে আমার সেটেলমেন্ট অফিস আমাকে হ্যারাস করে গেল, হবে? হবে না। এই যে আমি যেটা চাচ্ছি, দিন বদল হয়েছে, স্যার নিজে এখানে চলে আসছেন কেন? ঠাকুরবাড়ি স্যার বারবার বলেছেন, আমি এখানে আসার পরে অন্তত জরিপ বিভাগের সাথে কন্টিনিউয়াস আমরা যোগাযোগ করে যাচ্ছি। আপনারা বলবেন যে ওই যে আমার এসএ রেকর্ড নেই, আমি তো এসে দেখেছি এসএ রেকর্ড নাই, তাহলে আমি কি করবো? আমি কি রেকর্ড ছাড়া সিলেক্টে ডেকে বলবো? আমি বলছি আমার নাম জানিয়ে দিচ্ছে না স্যার, মন্ত্রীর মধ্যে আমার সকাল 7টায় ফোন দিচ্ছে যে ডিসিআর অমুক লোক নাম জারি পাচ্ছে না, আমি স্যার কাছে পাঠিয়ে দেবো, কারণ তখন বসতেছি বসে দিতে আমার অফিসে নেই, সিলেক্ট অফিসে নেই, তহসিল অফিসে নেই, নাম জারিটা কিভাবে দেবো? আমার তো নাই। তখন আমি স্যারকে ফোন করে বলি স্যার আমাদের একমাত্র সমাধান হলো দ্রুত আমাদের জরিপ করা, অনেকে জমি বিক্রি করতে পারছে না, বিদেশ যেতে পারছে না, ছেলে পড়াশোনা করাইতে পারছে না, নানান ধরনের জটিলতা আছে, এর মধ্যেও দেখেন এই সমাজের মধ্যে আমরা আছি, কিন্তু দরকার হচ্ছে আমাদের সবার মিলে যাওয়া। কোন পক্ষে মিলে যাওয়া? ভালোর সাথে মিলে যাওয়া। যদি আমরা ভালোর সাথে মিলে যাই তাহলে আমরা পারবো, তবে ভালো হইতে হইলে যেটা করতে হবে, আমি বারবার আপনাদের বলি আজকে আসছি জরিপের কাজ না, আমরা ঠাকুরগাঁয়ে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করছি না। আমার প্রাইমারি স্কুলে 100 জন বাচ্চার মধ্যে 20 জন যায়, 20 জন বিশেষ করে দেখেন, দেখলে আপনারা একটু ঘুরে দেখেন স্কুলগুলো, 100 জন বাচ্চা এনরোলমেন্ট আছে 100 জন, কারণ উপবৃত্তি পায়, উপবৃত্তির টাকা ঠিকই দিচ্ছে মোবাইল, কিন্তু স্কুলে বাচ্চাকে পাঠাচ্ছে 20 জন বাচ্চা, তার 80 জন কোথায় যাচ্ছে? আমার হাই স্কুলে বাচ্চা আসে দেখেন 100 জন বাচ্চা থাকলে 15 জন আসে। শহরের কথা বলছি যে শহরে মোটামুটি থাকে 60 জন 70 জন থাকে, কিন্তু গ্রামে গিয়ে দেখেন আমার হাই স্কুলের বাচ্চা নাই। আবার সবাই সায়েন্সে পড়ে, এখানে টিচার বলছে সায়েন্স না দিলে আমরা বাচ্চা স্কুলে দিব না, সায়েন্সে পড়ছে একদিকে স্কুলে আসে না, তো সব বাচ্চা তো ফেল যাচ্ছে। তাহলে এই ঠাকুরগাঁ জেলা আপনার দেখেন আত্মহত্যার হার দেখেন, আমি যেই মাসে আসছি সেই মাসে আত্মহত্যা করছি 37 জন, তারপরে মাসে 46 জন, এরপরে মাসে 42 জন, গত মাসে 16 জনে আসছে আত্মহত্যা করছে। এখন আপনার ভিতরে যদি আলো না থাকে, আলোটা হলো বিদ্যা শিক্ষা, তাহলে আপনি তো কোনো কিছুই আপনার উপর আশা করবে না। সে তো কোনো একটা হতাশায় পড়েছে, মা মোবাইল কিনে দিচ্ছে না, টিকটক করতে পারবে না, আত্মহত্যা করবে, বয়ফ্রেন্ডে অমুক জায়গায় নেই আত্মহত্যা করবে, বাবা জোরে একটা কথা বলছে, যার সাথে বিয়ে করতেছে বিয়ে দিবে না বলছে আত্মহত্যা কর, এনজিও থেকে লোন নিছে মুখ দেখাইতে পারে না, বালি গেলে আত্মহত্যা কর, সবগুলো এই ধরনের কেস। আমি প্রত্যেকটা আত্মহত্যার কেস আমি করে দিই। এই কিছুদিন আগে একটা বাড়িতে গিয়েছিলাম, 45 বছর, 3 জন সন্তান আছে, একটা অনার্স পড়ে, একটা ইন্টারমিডিয়েট পড়ে, এইচএসসিতে পড়ে, আর একটা প্রাইমারিতে পড়ে। কি জন্য আত্মহত্যা করছে জানেন? এমন মনে হয় ঠাকুরের যেটা থেকে লোন করেন, ইএসডিও করছে, পুরো বাংলাদেশ করছে, আরডিআরএস করছে, আর হাবিজাবি সব করছে, নিজের বাবা 5 বিঘা জমি কিনতে সব বিক্রি করছে,
এখন কারো দিকে করে ধরে না, এখন কথা হলো যদি শিক্ষার আলোটা থাকতো তাহলে উনি সুইসাইডের পথে পা বাড়াইত, সমস্যার সমাধান আছে। এই জন্য আমরা যেটা বলছি এখানে স্যার আপনি বলেছেন, আবার বলেছেন আমি আপনাদের সাথে আছি। আপনারা আমাকে অনেকেই জান গিয়ে বলে যে স্যার আমাকে আমার এই ক্ষতিও পাচ্ছি না, সে ক্ষতি পাচ্ছি না, আমাকে ইয়েটা দেখান, কোনটা কি ক্ষতিয়ান বলে, পিয়ারার ক্ষতিয়ান দেখান। কারণ পিয়ারার ক্ষতিয়ানের স্যাররা জান ওটা যখন আপনার একটা জরিপ যখন পাবলিশ হয়ে যায়, ওই জরিপের যে খসড়া জিনিস ওখানে থাকে, জরিপ পাবলিশ হওয়ার সাথে সাথে এটা ডিস্ট্রয় করে করতে হয়, ডিস্ট্রয়, নাহলে এটাতে অনেক জটিলতা সৃষ্টি হয়। তা আমাদের এসে ক্ষতিয়ান পাবলিশ হয়েছে কবে, অনেক আগে না? পাবলিশ টেস্ট হয়ে যাওয়ার কথা না, হয়ে গেছে। কিন্তু যেভাবে হোক আপনারা জানেন আমাদের কিছু কিছু ডিস্টার্ব হয়নি, কিছু কিছু মৌজা কিছু কিছু আমরা রয়ে গেছি। এখন ওইটা দেখার জন্য আমার কাছে আসে, কারণ আমি আইনে তো কি দেখাতে পারি পারি না। তারপর আমি ওই যে শুনি ওনাদের শুনি মাঝে মাঝে শুনে দেখি যে একজন মহিলা আমার কাছে আসলো, জমির জবাব বুঝে না, স্বামী মারা গেছে, ছেলে একটা থাকে, সে ছেলেটা হচ্ছে যে ঢাকায় চাকরি করে, সেও কোনো কিছু বুঝে না। এখন ওই প্রতিবেশীরা সব সম্পদ বলতেছে তাদের। এখন উনি বলতেছে স্যার আমি কোনো না কোনোভাবে তো আমি জমিটার একটু অংশ পাই, আমার স্বামী তো এটার মালিক ছিলেন। সবাই বলতেছে যে না আপনার সব সম্পদ আমার স্বামী বিক্রি করে দিচ্ছে। না স্যার আমার স্বামীকে আমার শ্বশুর কিন্তু কিছু দানও করে গেছে, এটা আগে সিএস খতিয়ান আমাদের দান করে গেছে, তাহলে সেটা বলে কিভাবে পাবো? আমি তখন শুনলাম, শুনে দেখলাম যে না মানবিক বিষয় দেখে তাকে বলে দিতে হবে জমিটা কোথেকে উৎপত্তি হয়েছে, উনি যাতে ওই জমিটার কি আনতে পারে, নকলটা তুলে দেখতে পারে। কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এটা আইনের মধ্যে নাই, খতিয়ান আমি আপনাকে দেখাবো। অনেকে আবার বলে স্যার লিখে দেন, লিখে কি আমি দিতে পারবো, কিন্তু এই অনেক সময় আইনের বাইরে গ্যারাকলের মধ্যে গিয়েও আমাদের মানুষকে সেবাটা দিতে হয়। এবার আপনারা যখন এই জরিপের কাজটি আসবে, আমাদের সেটেলমেন্টের অফিসার এখানে যারা আছেন ওনারা মাইকিং করবেন, এভরিথিং করবেন, সবই করবেন। তারপর হচ্ছে প্রথম যখন আমাদের ওই যে আসবে মাইকিং করবে, খানা মুজারাত করবে, তসদিক করবে, বিভিন্ন ধাপ থাকে। এখানে প্রথম দিনই মারামারি লেগে যাবে না, এখানে বসলো সেটেলমেন্ট অফিসার, কেন এখানে বেশিটা বসায় বেশি এই জন্য আমাকে বসতে হবে। তাহলে ওই ধরনের দিকে আপনারা দয়া করে না, তাহলে আমরা কাজ করতে পারবো না। আমাদের চুক্তির ভিতরে কাগজপত্রের ভিতরে এসে সবাই অনেকগুলা ধাপ আছে, আমাদের সেটেলমেন্ট অফিসার আছে, এসিল্যান্ড আছে, ইউনো আছে, তারা সেখানে ইন্টারফেয়ার করবে, এডিসি রেভিনিউ আছে, না থাকলে আমি যাব। আমি ম্যাক্সিমামই আপনাদের বিনয়ের সাথে বলি, যতগুলি ভূমি কেস আমি নিজে ডিসি হিসেবে দেখেছি প্রত্যেকটা আমি প্রতিকার দিতে পারিনি। আমার কাছে কাছে কেন আর অন্য জায়গায় আসলে সবগুলো দাম শেষ করে শুনি পান না। এখন আমার কাছে সর্বশেষ একটা দরখাস্ত দিয়েছে, কারণ এখানে আমাদের অনেকেই কুপরামর্শ করে দিয়ে থাকে, তুই যা এবার ডিসির কাছে দে, ডিসি না হলে 1/7 দ্বারা কর, 1/7 দ্বারা না হলে 144 কর, 144 না করলে জজ কোর্টে যা, এবং আগে লেখাও থাকে, খালি মারা দিচ্ছে এরকম হবে লেখ লেখ, কিন্তু কেউ একজন বলে না না ভাই তোমার তো এটা আর হবে না। আপনারা জানেন আমাদের এখানে এরকম পরামর্শ আমি পাইছি, আমার কাছে এরকম লোক আসছে, কি জন্য আসছে, তার ভাইয়ের সাথে সে মামলা করছে গাছ নিয়ে, এখন গাছ কাইটে ফেলেছে ভাই, মামলা রায় দিয়েছে জজ কোর্টে তার বিপক্ষে। পরে আমাকে আমার কাছে আসছে, আসার বলে যে কেন আসছে আমার কাছে, স্যার আমি ভাইয়ের বিরুদ্ধে আপিল করবো। কি করবে? আপিল করবে। তবে আপিল করেন, না স্যার এই আপিল করতে আপনার পরামর্শ লাগবে, আপনার পারমিশন লাগবে, বুঝে নেবেন। কারণ কেউ না কেউ তার এই পরামর্শটা দিছে, কেন দিছে, যাতে সে আরেকটা হ্যারাস হয়। এখন আপনার প্রাইভেট আমিন আনতেছেন, এখন প্রাইভেট আমিনে আপনার ভাইয়ের দিকে 2 ইঞ্চি ঠেলে দিচ্ছে, এখন ডিসি এসে কি এখানে বসে থাকবে? বসে থাকার কথা? এটা আপনার ভাই, আপনার প্রতিবেশী যারা আনছেন ওই আমিনের এত সাহস হয় কেন? আপনারা বলতেছেন যে প্রভাবশালী, কিসের প্রভাবশালী? জমি জমার ক্ষেত্রে কিসের প্রভাবশালী? ডকুমেন্ট চাকরি কাজ করবে, তাহলে তার মানে আমাদের সমাজের কোথাও কেমিস্ট্রিটা নষ্ট হয়েছে না? হয়েছে। এই কেমিস্ট্রি নষ্ট করার দীর্ঘমেয়াদী রাস্তা লাগবে, দীর্ঘমেয়াদী। সেই দীর্ঘমেয়াদী কি সন্তানকে শিক্ষিতে পারে, আপনি যেটা চোখে দেখে যেতে পারেন আপনার সন্তানটা বদলাই দিবেন। আমরা যদি 30 বছর আগে যে গ্রামে কোনোদিন বিদ্যুৎ ছিল না, আমাদের স্কুল ছিল 3 মাইল দূরে, প্রাইমারি স্কুল, আমরা খালি পায়ে হেঁটে গেছি, আমাদের মা বাবারা অশিক্ষিত ছিল, তারা তো শিক্ষিত ছিল না। এখন আপনাদেরকে উপবৃত্তি মোবাইলে দিচ্ছি, শহরে বসে কেন হাজিপাড়া স্কুলে ক্লাস 10-এ বাচ্চাদের পাঠাচ্ছেন না? সব কিছুর গুটু কিন্তু এক জায়গায়। আমি এই হৃদয়গুলোকে অন্ধকার করে রাখছি। 1000 লোক থাকলে তার 100 জনের সমস্যা হবেই হবে, কারণ আমার এখানে সবকিছু সহি শুদ্ধ নাই।
সেই সিএস আমল থেকেই নাই। সিএস হয়েছে, এস হয়েছে, আর এস তো হয় নাই। তারপরে এই মৌখিক খেয়েছেন, তারপরে বিক্রি করেছেন 5 শতাংশ, দলিল দিয়েছেন 30 শতাংশ, নিজেরটা দিয়ে দিয়েছেন, ভাইয়েরটা রেখে দিয়েছেন, বোনেরটা রেখেছেন। প্রবলেম থাকবে, অনেক সমস্যা হবে। ইনশাল্লাহ আমাদের আন্তরিকতাটা থাকবে। আমি বলে দিলাম, যে কোনো কারো কাছে যদি না পান আমার কাছে আসবেন। আমি যদি ডিসি অফিসে যদি আমি রাত 10টা পর্যন্ত থাকি, ম্যাক্সিমাম সময় রাত 9টা 8টা বাজে, আমার 9টা বাজে গেলেও আমি কোনো লোককে ফিরে দিলে যে আমার সাথে কথা বলবো না। কারণ আমি আসি অফিসে, আপনি আসতে সমস্যা কি? আসেন, শেষ পর্যন্ত। কিন্তু আপনাদের কাছে যেটা দয়া অনুরোধ করছি, সব বিষয় যেটা আপনি এখানেই সমাধান করতে পারেন সেটা আমার পর্যন্ত যাওয়ার দরকার নেই। মুরব্বী কি যেন বলতে চাইছেন?